আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম, সংগঠনগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানালেন উপাচার্য। আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল। বিভেদ নয়, জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের। 15 বছরে $280 বিলিয়ন পাচার করেছে পতিত আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই, তাদের কপালে নির্বাচন নেই, মন্তব্য জামায়াত আমিরের। দ্রুত সংস্কার শেষে ভোট আয়োজনের তাগিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার সব ছাত্র সংগঠনের সাথে বসে খুব দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে 72 ঘণ্টার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মনির হোসেন তপুর রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডাকসু নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ খানের সঙ্গে এ বিষয়ে বাকবিতণ্ডায় জড়ায় শিক্ষার্থীরা। পরে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। আমরা বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং তার সময়সীমা 72 ঘন্টা মাত্র। 72 ঘন্টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ডাকসু নির্বাচন নিয়ে ইতিবাচক বিশ্ববিদ্যালয় প্রশাসন, সবার সাথে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা আমাদের আলাদা করে কথা বলার বিষয়, সাংবাদিকদের সামনে আলাদা করে কথা বলবো। একটু সংক্ষেপে শুধু দূরই বলছি যে ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক। তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসব মুখর পরিবেশে, সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। এটার জন্য আমরা আমাদের বেশ কিছু কমিটি কাজ করছে, সবার সাথে কথা বলছি এবং আপনাদের সাথে সবার সাথে কথা বলেই এটা ঠিক করা হবে। সবাইকে নিয়ে উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করা হবে বলেও জানান উপাচার্য। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বৃহস্পতিবার রাত 9টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে এই সিদ্ধান্ত নেন। এর আগে সব ধরনের পোষ্য কোটা বাতিল সহ 3 দফা দাবিতে সকাল 10টা থেকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের 2 উপাচার্য এবং কর্মকর্তা কর্মচারী সহ 2 শতাধিক মানুষ। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষক, শিক্ষার্থী সহ অনেকে। উদ্ভূত পরিস্থিতিতে রাত 9টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। বিভেদ নয়, দেশ গঠনে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তীতে গুণীজন সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথির
বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, গত 15 বছরে $280 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। তিনি বলেন, বর্তমান প্রজন্ম গত 3টি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি, গণতন্ত্রের সঠিক চর্চা হয়নি। বিগত সরকারের আমলে প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে। এখন নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে বলেও জানান তিনি। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর জাহেদা পারভিনের সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ প্রফেসর AKM আল আবদুল্লাহ, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এই একটা অবস্থা আমরা পার হয়েছি, আর নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। গণতান্ত্রিক যুদ্ধ ছিলাম, আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা। বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, যারা এদেশের মানুষকে ভালোবাসে না, সম্মান করে না, তাদের কপালে আর নির্বাচন নেই। দুপুরে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমির আরো বলেন, পতিত আওয়ামী লীগ 3টি নির্বাচন করেছে জুলুম করে। যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন? এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অতি জরুরি সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে যে যার জায়গায় ফিরে যান। এরা 3টি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে, আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন? আগামীতে আমরা চাই জরুরি, অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে, যার উপরে আস্থা রাখতে পারবে, যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন, ভালোবাসবেন। তীব্র শীতে কাঁপছে সারা দেশ। উত্তরের 6 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। বেশিরভাগ এলাকায় দেখা মিলছে না সূর্যের। এতে নিদারুণ কষ্টে আছে দিনমজুর খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সপ্তাহে আর শীত কমার কোনো সম্ভাবনা নেই। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। জিয়া উদ্যানে চা বিক্রি করে সংসার চলে খালেদা বেগমের। প্রতিদিন 1000-1200 টাকা বেচাকেনা হলেও শীতে হয় এর অর্ধেক, মাঝে মাঝে তার চেয়েও কম। তীব্র শীতে দিন আনে দিন খায় যারা, তারাই আছেন কষ্টে। বাতাস লাগলে একটু গায়ে একটু বেশি লাগে, তাও এই ঠান্ডার মধ্যে বয়ে থাকে। পরে মাগরিবের আজান দিলে পরে আমি চলে গেছিলাম। আশা এখন কষ্ট আছে আমার, খালি 2টা কম্বল আছে, কম্বল গাও দিয়ে থাকি। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। যারা বাধ্য হয়ে বের হয়েছেন গরম কাপড়ে শরীর ঢেকে। যানবাহনগুলোকেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতের মেইন হচ্ছে পিঠার মধ্যে পরে আগুন তাপাবো, এটাই তো সবার ইচ্ছা। গ্রামে আপনি যেভাবে হাড় কাঁপানো শীতটা এনজয় করতে পারবেন, সেটা এখানে থেকে এনজয় করা সম্ভব না। যে বছর শীত কম পড়ে সে বছর গরম বেশি পড়ে, তাহলে তো আমাদের শীতই দরকার, গরমের তুলনায় শীত বেশি দরকার। সারা দেশেই জেকে বসেছে শীত। বিশেষ করে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের মানুষ। বেশি সমস্যায় পড়ছেন শিশু ও বয়োবৃদ্ধরা। রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ অঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ। ঠান্ডা খুব বেশি পড়ে গেছে, গাড়ি ঘোড়া ঠিক মতো চালাতে পারতেছি না, শহরের লোকজন দেখা যাচ্ছে না। কুয়াশায় বাইরে হওয়া যায় না, অতিরিক্ত ঠান্ডা, রাস্তাঘাটের লোকজন নাই, কাজ করতে কষ্ট হয়, হাত পা ঠান্ডা বরফ হয়ে যায়। এত ঠান্ডা যে আমরা এই যে 2টা করে জ্যাকেট পরছি, তারপর ঠান্ডা যায় না। এদিকে দিন ও রাতের তাপমাত্রা প্রায় এক হয়ে যাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। সূর্যের আলো পেলে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানায় আবহাওয়া অফিস। সূর্যের আলোটা না পাওয়ার জন্য কিছু দিনের এবং রাতের তাপমাত্রার পার্থক্যটা কিন্তু অনেক কমে গেছে। কুয়াশার ভাবটা আগামী 7 তারিখ 6-7 তারিখ পর্যন্ত থাকবে। এরপরে হয়তো তাপমাত্রা, কুয়াশার ভাবটা কেটে গেলে আপনার তাপমাত্রাটা কিছুটা বাড়বে। তাপমাত্রা বাড়বে, কিন্তু শীতের যে এখন যে দিনের বেলা যে আমরা তীব্র শীত অনুভব করছি, সেক্ষেত্রে কুয়াশাটা কেটে গেলে আমরা সূর্যের আলো পাবো। সেক্ষেত্রে দিনের বেলা যে তীব্র শীত, এই শীতের অনুভূতিটা
অনেকটা কমে আসবে। এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় 13.6 ডিগ্রি সেলসিয়াস। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। ঢাকা, রংপুর ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সকাল 10:32 রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5। ঢাকা থেকে 482 কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থান এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর প্রভাবে রাজধানী সহ রংপুর, উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও এর আশপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। শীতের তীব্রতা উপেক্ষা করে সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা আকর্ষণে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছে নানান ছাড়। তবে পণ্য কেনার চেয়ে প্রথম দিকে স্টল ও মেলা প্রাঙ্গণ জুড়ে ঘুরে বেড়ানোর প্রতি বেশি আগ্রহ দর্শনার্থীদের। দর্শক, এই মুহূর্তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আপনি তো মেলা প্রাঙ্গণে অবস্থান করছেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থী কেমন দেখছেন এই মুহূর্তে? এই মুহূর্তে মেলার একেবারে ভেতরে অবস্থান করছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে প্রবেশ যে দ্বারটা, সেই দ্বার দিয়ে বেশ মানুষজন আজকে আগমন করছেন, কারণ আজকে সরকারি ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু ক্রেতা সাধারণের যে উপস্থিতি সেটা কিন্তু বাড়ছে বলে আমরা দেখেছি। ঢাকার চাইতে কিন্তু এটা শহরতলি হওয়াতে শীতের প্রবণতা কিন্তু এখানে বেশ শীত অনুভূত হচ্ছে এখানে। তারপরে কিন্তু সেই শীত উপেক্ষা করেই কিন্তু পরিবার পরিজন নিয়ে মানুষজন কিন্তু আসছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এবং আমরা কথা বলেছি ক্রেতাদের সাথে, বিক্রেতাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আশানুরূপ যে ক্রেতা হওয়ার কথা সরকারি ছুটির দিনগুলো হওয়ার কারণে, সেই পরিমাণ কিন্তু এখনো পর্যন্ত সকাল থেকে হয়নি। তবে তারা আশা করছেন যে বিকেল হওয়ার সাথে সাথেই বা বেলা বাড়ার সাথে সাথেই দর্শনার্থীদের বা ক্রেতাদের সমাগম বাড়ে এবং তাদের যে বেচাকেনা সেই ব্যাপারটা কিন্তু জমে উঠবে বলে তারা ধারণা করছেন। এছাড়া ক্রেতারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা মূলত ঘুরতেই আসছেন, আসলে মেলার প্রথম দিকটায় খুব বেশি কেনাকাটা তারা করতে চান না তারা বলেছেন, কারণ বাণিজ্য মেলার শেষের দিকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের অফারগুলো থাকে, সেই অফারগুলো তারা লুফে নিতে চান শেষের দিকে এসে, সেটাও অনেকেই আমাদেরকে জানিয়েছেন। তবে এখন যাচাই বাছাই করে রেখে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যেটা দেখেছি যে বিভিন্ন অনেকগুলো স্টল কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি, সেই কাজগুলো কিন্তু চলমান রয়েছে। সেই স্টল তৈরি হইতে কিন্তু বেশ কিছুদিন সময় লাগবে। আরেকটা ইনফরমেশন জানিয়ে দিতে চাই যে এবারের বাণিজ্য মেলায় কিন্তু 7টি দেশের মোট 11টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এবার, এবং দেশি এবং বিদেশি মিলিয়ে মোট 362টি প্যাভিলিয়ন এবং স্টল কিন্তু রয়েছে এবারের বাণিজ্য মেলায়। ক্রেতা এবং বিক্রেতা এবং আয়োজক তারা আশা করছেন যে দ্রুতই বাণিজ্য মেলার যে জমজমাট রূপ সেই রূপে ফিরবে বাণিজ্য মেলা। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মৌ। মানিকগঞ্জে দিন দিন বাড়ছে মধু চাষ। এবছর জেলায় প্রায় 2 লাখ কেজি মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি সহযোগিতা পেলে স্থানীয় চাহিদা মিটিয়ে এই মধু বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মানিকগঞ্জের ফসলের মাঠ জুড়ে সর্ষে ফুল থেকে সংগ্রহ করা হচ্ছে মধু। ক্ষেতের পাশে বসানো বাক্স থেকে 4 থেকে 5 দিন পর পর সংগ্রহ করা হয় মধু। এসব বাক্স থেকে প্রতি সপ্তাহে 1.5 থেকে 2 কেজি করে মধু পাওয়া যায়। পরে তা বাজারজাত করা হয়। মানিকগঞ্জের 7টি উপজেলাতেই সরিষার আবাদ হয়। কৃষকরা বলছেন মৌ চাষের কারণে পরাগায়ন বেড়ে যাওয়ায় ফসলের উৎপাদন 25 থেকে 30% বেড়ে যায়। পাশাপাশি পাওয়া যায় বিপুল পরিমাণ মধু। ভালো, আমরা ওখান থেকে ট্রাই করে আসছি, যথেষ্ট ভালো আর কি, কারণ যতটা এক্সপেক্ট করছি তার থেকেও ভালো। আমরা 12,000 টাকা মন খুচরা যারা 12,000 টাকা 10,000 টাকা মন বিক্রি করি, তাতে এবার এই যে আমাকে প্রায় 5-6 লাখ টাকার কাছাকাছি আসে। গত বছর নিয়েছি, ভালো একটা গুণগত মানসম্পন্ন মধু পেয়েছি, তাই এই বছর আবার আসলাম। তবে গত বছরের তুলনায় কিছুটা একটু দাম বৃদ্ধি পেয়েছে। গত বছর যেমন আমরা 300 টাকাতে নিয়েছি, এই বছর নিতে হচ্ছে 350 টাকাতে। আসলাম এখানে, সরাসরি আমার সামনে চাক থেকে বের করলো, মেশিনে দিয়ে বের করলো, করে আমার এই যে দিয়ে দিল, আমি নিয়ে যাব। আমার এখানকার মধ্যে ভালো লাগে। কালেকশন করার পরে বিভিন্ন পাইকার আছে আমাদের, খুচরা কাস্টমার, তাদের কাছে পাঠিয়ে দিই এবং আমরা নিজেদের স্পটে কিছু বিক্রি করি। সরকারি সহযোগিতা পেলে এই মধু স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। মধু শিল্পের সাথে যারা জড়িত তাদের
সাথে নিয়ে আমরা মোয়ালদের সরাসরি একটা সংযোগ স্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যেন তারা তাদের উৎপাদিত মধুর ন্যায্য মূল্যটা পেতে পারে। জেলা কৃষি অফিস জানায়, এবছর এই অঞ্চলে 120 জন চাষী প্রায় 12,000 মৌ বাক্স বসিয়েছেন, যা থেকে মধু আসতে পারে 4.5 কোটি টাকার বেশি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ও আকিজ শিল্প গোষ্ঠীর সৌজন্যে যশোরে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। বৃহস্পতিবার মাহফিলের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা এবং আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। আজ মাহফিলের শেষ দিন। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন আশিকুর রহমান। যশোরে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে অংশ নিয়ে ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, বাংলাদেশ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত চলছে। দেশের শান্তি প্রতিষ্ঠায় কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান তিনি। আমরা সমস্ত জাতীয় আন্তর্জাতিক চক্রান্তকে মোকাবেলা করে আমরা স্বাধীন চেতা, আমরা মুসলমান, আমরা স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাস করতে চাই। পরে মাহফিলে বক্তব্য রাখেন মুফতি আমির হামজা ও আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। আগামীতে যেন শুধু ওই 14 দল বাদ দিয়ে আমরা যারা মাসলুম আছে এই মানুষগুলো যেন রাষ্ট্রের দায়িত্ব পায়, আর কোরআন আর হাদিস দিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইল চলে। যে সমস্ত আলেমরা জীবনকে বাজি রেখে আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করেছে, তাদের সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ। 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে বক্তব্য রাখবেন শায়েখ আহমদুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজহারি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশে প্রথমবারের মতো সাবিত ইন্টারন্যাশনালের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়ার নিউ মিশন আন্তর্জাতিক কনফারেন্স। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন মক্কা ক্লক টাওয়ারের প্রধান নির্বাহী ডক্টর সালে আল হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন আকিজ গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। এই কনফারেন্সে 10,000-এরও বেশি উদ্যোক্তা উপস্থিত ছিলেন। এদের মধ্যে দেশের 2,000-এর বেশি শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও পেশাজীবী রয়েছেন। বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন, তাদের জন্য এই সম্মেলনটি একটি অনন্য সুযোগ বলে মনে করছেন আয়োজকরা। এবার পার্টিক্স খেলার খবর। প্রথম জয়ের মিশনে বিপিএলে আজ খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে 40 রানে হারে সাকিব খানের ফ্র্যাঞ্চাইজি দল। দ্বিতীয় খেলায় দুর্দান্ত রাজশাহী 7 উইকেটে পরাজিত করে ঢাকা ক্যাপিটালসকে। 2 ম্যাচ খেলে এখনও জয় না পাওয়া একমাত্র দল ঢাকা। লিটন দাসের বাজে পারফরমেন্সও দলের দুশ্চিন্তার অন্যতম কারণ। অন্যদিকে খুলনা টাইগার্স নিজেদের প্রথম ম্যাচে চিটাগাং কিংসকে হারিয়েছে 7 উইকেটে। সন্ধ্যে 7:30টায় মিরপুরে মুখোমুখি হবে দুদল। এদিকে প্রথম জয়ের মিশনে বিপিএলে আজ খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে 40 রানে হারে সাকিব খানের ফ্র্যাঞ্চাইজি দল। বিপিএলে চিটাগাং কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে দুর্বার রাজশাহী। চিটাগাং কিংসের দ্বিতীয় ম্যাচ এটি। অন্যদিকে দুর্বার রাজশাহীর তৃতীয় ম্যাচ। নিজেদের তৃতীয় ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে রাজশাহী। বাদ পড়েছেন জিসান আলম। ফরচুন বরিশালের পর ঢাকা ক্যাপিটালসের বিপক্ষেও 0 রানে আউট হয়েছিলেন জিসান। চিটাগাং কিংসের বিপক্ষে তাই একাদশ থেকে জায়গা হয়নি তার। বদলি হিসেবে সুযোগ পেয়েছেন সোহাগ গাজী। চিটাগাং এর একাদশে এসেছে 2 পরিবর্তন। রাজশাহীর বিপক্ষে খেলছেন আরাফাত সানি ও গ্রাহাম ক্লার্ক। আবার বাদ পড়েছেন নাইম ইসলাম ও টম ও কানেল। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্যে রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। 18 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে
কার্লো আনচেলত্তির দল। অন্যদিকে 1 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের সবশেষ 5 ম্যাচের 3টিতে জয় পায় লা ব্লাঙ্কোরা। মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যানে এগিয়ে থেকেই খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। 50 সাক্ষাতে 27টিতে জিতেছে ভিনিসিয়াস জুনিয়ররা, আর ভ্যালেন্সিয়ার জয় 1টিতে। এছাড়া শেষ 9টিতে মুখোমুখিতে রিয়ালের বিপক্ষে 6টিতেই পরাজিত হয় তারা। রাত 2টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। ডাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম। সংগঠনগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানালেন উপাচার্য। আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল। বিভেদ নয়, জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের। 15 বছরে $280 বিলিয়ন পাচার করেছে পতিত আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই, তাদের কপালে নির্বাচন নেই। মন্তব্য জামাত আমিরের। দ্রুত সংস্কার শেষে ভোট আয়োজনের তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।